আজকের এই সমাবেশ থেকে, এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন, পিওর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। আমি প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশনার সকলকে বলবো, আপনি জাতির উদ্দেশ্যে নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন। আপনার অঙ্গীকারের প্রতি আপনি সাবধান থাকবেন। আপনার কোন কোন ভূমিকায় জাতির মধ্যে কিন্তু সংশয় তৈরি হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর দাঁড়িপাল্লা আর ইসলামী আন্দোলনের হাত পাখা এক জায়গায় করতে পেরে উনি মহাবীরে পরিণত হয়েছেন। আমি সংস্কার কমিশনে বলেছিলাম, দেশ স্বাধীনের পরে ডক্টর কামাল হোসেনরা বলেছিল আমাদের নেতা শেখ মুজিব, আমরা তো তাকে দেখে সংবিধান নির্মাণ করেছিলাম, রচনা করেছিলাম তাকে এম্পাওয়ার করার জন্য। আজকে সংস্কার কমিশনকে বারবার আমরা বলতে চাই, দু একটি দলকে প্রাধান্য দিয়ে বেশিরভাগ জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কোন সিদ্ধান্ত বাস্তবায়নের দুঃসাহস দেখাবেন না। আনুপাতিক হারে নির্বাচন হলে সমস্যাটা কি? কোনো সমস্যা নাই। প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের বেশি না থাকলে সমস্যা কি? আমরা অত্যন্ত যৌক্তিকভাবে এই কথাগুলো দফায় দফায় আলোচনায় তুলে ধরছি, কিন্তু এটা পরিষ্কার সংবিধান। এই সংস্কার জাতীয় ঐক্যমত্য কমিশন কেন জানি দু একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। এই পিয়ার পদ্ধতি তাদের এজেন্ডায় বাদ দিয়ে তারা ঘুরাই দিল। পিয়ার থেকে উচ্চকক্ষ নিম্নকক্ষ চলে গেল। উচ্চকক্ষ নিম্নকক্ষ হবে নাকি সমগ্র নির্বাচন পিয়ারের ভিত্তিতে হবে, সেটি রাজনৈতিকভাবে আজ ঐক্যমতে পৌঁছাতে হবে। একই সাথে আমি আরো একটি কথা বলতে চাই, যে হাফিজ সাহেব সহ জামাতের নেতৃবৃন্দ তারাও বলছে, আমরাও বলছি, আজকে সারা বাংলাদেশের উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশনে স্থানীয় জনপ্রতিনিধি নাই। জনগণ চরম দুর্ভোগের শিকার হচ্ছে সেবা পেতে গিয়ে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে এবং 50 বছরের অভিজ্ঞতা, নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলো এমপিরা মিলে, মন্ত্রীরা মিলে কেন্দ্র দখল করে তাদের নেতাদেরকে পুলিশ প্রশাসনকে দিয়ে জেতায়। কাজী এই সরকারের আমলে যেমনিভাবে জাতীয় নির্বাচন হবে, একই সাথে অনতি বিলম্বে আমরা স্থানীয় নির্বাচন আয়োজনেরও দাবি জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজকের এই জনসমুদ্রের সংগ্রামী সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আজকের এই সোহরাওয়ার্দী উদ্যান সহ রাজধানী ঢাকার অলিতে গলিতে উপচে পড়া জনসমুদ্রের সংগ্রামী জনতা এবং প্রিয় দেশবাসী, মহান আল্লাহ তাআলার দরবারে আপনাদের সকলকে নিয়ে আমি আরেকবার স্বস্তির সাথে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। শুকরিয়া এই কারণে, বাংলাদেশের ইতিহাসে, রাজনীতির ইতিহাসে আজকের দিন এক ঐতিহাসিক দিন। কেন ঐতিহাসিক দিন? মুসলিম উম্মার নেতৃত্বদানকারী দেশপ্রেমিক সকল ইসলামী দল, ব্যক্তিত্ব, স্কলারদের মধ্যে ভিন্নমত থাকা সত্ত্বেও আজকে একটি ঐতিহাসিক ঐক্যের যে পরিবেশ এবং সম্ভাবনা দেখা দিয়েছে, সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের আহ্বানে আজকের ঐতিহাসিক মঞ্চে যারা বসে আছেন তারাই হচ্ছে এই ঐক্যের মহাকাণ্ডারী। সংগ্রামী ভাইরা আমার, আজকে নেতৃবৃন্দের উপস্থিতি এবং পীর সাহেবের সংগ্রামী ভূমিকায় তিনি আজকে নতুন ইতিহাসের স্রষ্টা হয়ে ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সংগ্রামী দেশবাসী ভাইরা, আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে বলতে চাই, আপনিও ন্যাশনাল কনসেনসাস কমিশন যেটা হয়েছে তারও আপনি চেয়ারম্যান।
তার কো চেয়ারম্যান করা হয়েছে প্রফেসর ডক্টর আলী রিয়াজকে। আর নির্বাচন কমিশনের প্রধানকে আমি বলতে চাই, আজকের এই সমাবেশ থেকে, এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন, পিওর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। আমি প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনার সকলকে বলবো, আপনি জাতির উদ্দেশ্যে নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন। আপনার অঙ্গীকারের প্রতি আপনি সাবধান থাকবেন। আপনার কোন কোন ভূমিকায় জাতির মধ্যে কিন্তু সংশয় তৈরি হয়েছে। পরিষ্কার বলতে চাই, আপনি সোজা থাকবেন। আমরা আমাদের জন্য, কোন দলের জন্য আপনার পক্ষপাতিত্ব চাই না। 2000 ছাত্র জনতার জীবন, হাজার হাজার মানুষের রক্ত, 17-18 বছরের মানুষকে ফাঁসি, অত্যাচার, জুলুম, রিমান্ড, ক্রসফায়ার দিয়ে আলেম ওলামা পীর মাশায়েখদের যে নির্বাচন করেছেন, সেই সংগ্রাম আমরা ব্যর্থ হতে দেব না। ফলে আপনাকে অবশ্যই জাতির যে দাবি উচ্চকিত হয়েছে, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড আপনাকে নিশ্চিত করতে হবে। আপনি জাতির কাছে, জাতির উদ্দেশ্যে ভাষণে একটা কথা বলবেন, বিং এ হেড অফ দি গভর্নমেন্ট একটা কথা বলবেন, রাষ্ট্রীয় টেলিভিশনে একটা কথা বলবেন, কোন একটা দলের কাছে আলোচনায় গিয়ে সে কথা আপনি ভুলে যাবেন, এটা নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে। আপনাকে বলতে যে আপনি সোজা থাকুন। রাজনৈতিক সংলাপে আপনি দোষ করেননি, বৈঠক করার অধিকার সবার আছে, কিন্তু আপনি এক জায়গায় কথা বলে মত পরিবর্তন করবেন কেন? আপনাকে জাতির সামনে আসতে হবে, সকল দলের সাথে বসে আপনি বলবেন যে ভাই আমাদের এই অসুবিধা, আসুন আমরা সবাই মিলে এইটাই করি, আমরা রাজি আছি। কিন্তু আপনার এই ভূমিকায় প্রশ্ন তৈরি হয়েছে, আগামী 8-10 মাস পরে যদি নির্বাচন হয় আপনি সোজা থাকবেন কিনা? আপনাকে এই 8 মাসে নিরপেক্ষতার প্রমাণ আপনাকে দিতে হবে। আপনাকে নির্বাচনের আগে যে শর্ত, মানবতা বিরোধী গণহত্যাকারীদের বিচার অবশ্যই দ্রুত দৃশ্যমান করতে হবে। দিল্লিতে বসে দিল্লির তাবেদার শেখ হাসিনা এই বাংলাদেশকে আবার উস্কানি দিয়ে ভারতের সেবাদাসে পরিণত করার ষড়যন্ত্র করছে। অবিলম্বে নির্বাচনের আগে এই বিচার আমরা দৃশ্যমান দেখতে চাই। সংস্কারের ব্যাপারে অনেকে ঢিলা দিচ্ছেন, বলে ইলেকশন আর সংস্কার একসাথে হবে, ক্ষমতায় গিয়ে করব। কিভাবে বুঝলেন কে ক্ষমতায় যাবে? জনগণের ভোট আপনি পান, তারপরে আপনি ক্ষমতায় যাবেন। এই ফ্যাসিবাদী আমলের রাজনৈতিক সাংবিধানিক সরকারের যে কাঠামো তৈরি হয়েছে বাংলাদেশে, এই কাঠামো তছনছ করে দিয়ে নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্ত কাঠামোর জন্য অবশ্যই মৌলিক সংস্কার প্রয়োজন। এই প্রশাসনিক ব্যবস্থার মধ্যে আমরা নতুন কোন ফ্যাসিবাদ, নতুন কোন হাসিনার আমরা জন্ম দিতে চাই না। এই জন্য সংস্কার আমাদেরকে করতে হবে। আন্দোলনের শহীদ আহত যারা, তাদের চিকিৎসা এবং পুনর্বাসন করতে হবে। প্রবাসী 1,10,00,000 ভোটার, তাদেরকে ভোটাধিকারের ব্যাপারে আপনাকে নিশ্চিত করতে হবে। স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। জুলাই সনদ এবং ঘোষণাপত্র অবশ্যই, জুলাই বিপ্লবের বার্ষিকী আমরা 1 তারিখ থেকে 8ই আগস্ট পালন করব। এর মধ্যেই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আপনাকে বাস্তবায়ন করতে হবে। সংগ্রামী দেশবাসী, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি পীর সাহেব চরমনাইকে এবং আপনাদের সহ সকল দেশবাসীকে জামাত ইসলামের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়েছেন। তিনি জাতীয় ঐক্যের জন্য যে ঐতিহাসিক ভূমিকা রেখে চলেছেন, আমি মনে করি চরমনায় পীর সাহেব সেই চেষ্টার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উদারতা, অবদান, মহব্বত রেখে ইতিহাসের একটি স্রষ্টা হয়ে তিনি থাকলেন। আগামী দিনে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে নতুন ফ্যাসিবাদের জন্মকে আমাদের ঠেকাতে হবে। আমরা এই ঐক্যের পেছনে চরমনায় পীর সাহেবের যে উদারতা, যে আন্তরিকতা, যে মহব্বত, তার মাধ্যমে তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে ওলামায়ে কেরাম, মুসলিম উম্মাহর নেতৃত্বদানকারী জনগণের এই ঐক্যের পরিবেশ দেখে, আজকে এক মঞ্চে দেখে গ্রামে গ্রামে ঐক্যের জোয়ার শুরু হয়েছে। আসুন ভেদাভেদ, ভিন্নমত পরিহার করে
মুসলিম জাতি সত্তা মূল্যবোধ রক্ষার জন্য আল্লাহ তাআলার দ্বীনকে পার্লামেন্টে নিয়ে ন্যায় বিচার, সুশাসন, বৈষম্যহীন এক নতুন সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পীর সাহেব শুধু নয়, তিনি বীর হয়ে গেছেন। বাংলাদেশ জামাত ইসলামীর দাঁড়িপাল্লা আর ইসলামী আন্দোলনের হাত পাখা এক জায়গায় করতে পেরে উনি মহাবীরে পরিণত হয়েছেন। অবশ্য সামনের দিনে আরো বড় বড় সমাবেশ হবে, সেখানে হয়তোবা এর চাইতে আরো অনেক বেশি লোক আপনারা দেখবেন এবং বাংলাদেশে কোরআনের আইনের পক্ষে যে জোয়ার শুরু হয়েছে এটা ইনশাআল্লাহ বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, 1947 সাল থেকে 24 বছর ধরে পাকিস্তান ইসলামের নামে অর্জিত হয়েছিল। আপনারা বলেন, ইসলামের নামে পাকিস্তান হওয়ার পরে সেই পাকিস্তানে কোরআনের আইন চালু হয়েছিল? যদি বলেন হয়েছিল, ইসলামী আইন তারা চালু করে নাই, বরং ইসলামের সাথে গাদ্দারি করার কারণে সে দেশটি টিকে থাকতে পারে না। 1971 থেকে 2024 54 বছর যে আন্দোলন, 54 বছর যে দৃশ্য আমরা দেখেছি, তারা অনেক কথা বলেছে, কিন্তু দেখা গেছে তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইসলামের একাত্ম যা ছিল তাও বিতাড়িত করেছে। একটু আগেই শুনেছেন, আল্লাহর প্রতি আস্থা, সকল কাজের জন্য আল্লাহর প্রতি ঈমান এবং আস্থা যেটা সংবিধানে ছিল, বিগত স্বৈরাচার সরকার, ফ্যাসিস্ট সরকার সেটাও বিদায় করে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? পরিষ্কার করে বলতে চাই, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে আইন দিয়েছেন, সেই আইন হচ্ছে আল্লাহর দেওয়া বিধান আল কোরআন। যতদিন পর্যন্ত আল কোরআনের আইন আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র জীবনে বাস্তবায়িত করতে না পারবো, ততদিন আমাদের জীবন থেকে অশান্তি, দুঃখ যাবে না। আমাদের কপাল পুড়ছে এবং পুড়তেই থাকবে। আমি জিজ্ঞেস করতে চাই, আগামী নির্বাচনে আল কোরআনকে জাতীয় সংসদে দিতে হবে, রাজি আছেন? কোন ব্যক্তি সংসদে গেল, XYZ কে গেল বড় কথা নয়, কোরআনকে জাতীয় সংসদে দিতে হবে। যদি কোরআন জাতীয় সংসদে যায়, মানুষের কপালে যে আগুন জ্বলছে, এই দাও দাও করে আগুন নিভিয়ে যাবে, মানুষ শান্তিতে বসবাস করবে। আপনারা কি এটা বিশ্বাস করেন? সম্মানিত ভাইরা, আমি আর একটি কথা আপনাদের সামনে বলতে চাই। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাইরা কথাবার্তা বলেছেন সবগুলাই ভালো কথা, ও কথাগুলো আমারই, যার ফলে যা বলবো পুনরাবৃত্তি হবে। সেজন্য আমি সময়কে একেবারে শেষ করতে চাই। আসরের নামাজের আজান হয়ে গেছে, সেজন্য আমি যে কথাটা দিয়ে শেষ করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী, আমি ডক্টর শফিকুর রহমান সাহেব আর আজকের ইসলামী আন্দোলনের আজকের এই মহাসমাজ সম্মানিত সভাপতি, ওনারা দুজন পাশাপাশি একসাথে বক্তব্য রেখে আজকের এই ঐতিহাসিক যে মহাসমাবেশ, এটাকে সার্থক করেছে এই দুজন ব্যক্তিত্ব পাশাপাশি দাঁড়িয়ে আলোচনা করার ফলে। আমরা বিশ্বাস করি আরো যত দল আছে সবাইকে একই একই ভাবে আমরা যদি গোটা বাংলাদেশে, কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে, ইসলাম আছে যেখানে আমরা থাকবো সেখানে, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আমি শুধু আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো এতটুকু বললেই হবে না। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বাললে আপনার বাড়িতে আমার বাড়িতে জ্বললো, কিন্তু বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কোরআনের আলো জ্বলবে? এটা জ্বালাতে হলে জাতীয় সংসদে কোরআনের আইনের বিল পাস করতে হবে। এটা যদি পাস হয়ে যায়, তখন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সকলের বাড়িতে কোরআনের আলো জ্বলবে ইনশাআল্লাহ। এই আলোকে কেউ নিভাতে পারবে না। আল্লাহ তাআলা তার নূরকে বিজয়ী করতে চেয়েছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা তার নূরকে বিজয়ী করবেন। আমরা আভাস দেখতে পাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাজওয়ায়ে হিন্দের যে ভবিষ্যৎবাণী হাদিস আপনারা পড়েছেন, সেখানে একটা যুদ্ধ হবে, এই যুদ্ধে হিন্দুস্তান পরাজিত হবে, মুসলমানরা জয়লাভ করবে ইনশাআল্লাহ। সেদিন খুব বেশি দূরে নয়। আর একটা ভবিষ্যৎবাণী তিনি করেছেন,
ফিলিস্তিন বা গাজায় যেভাবে ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করছে ইরান সহ অন্য জায়গায়, এই ইহুদিরা এমনভাবে পরাজিত হবে, তারা পালাবে, পালাইতে পালাইতে তারা লুকানোর জায়গা খুঁজবে, লুকানোর জায়গা খুঁজে পাবে না। তখন শেষ পর্যন্ত হাজার ও সাজার, হাজার মানে পাথর আর সাজার মানে গাছ, গাছের পিছনে পাথরের পিছনে তারা লুকাবে। আল্লাহর ইচ্ছায় পাথর কথা বলবে, গাছ কথা বলবে। আল্লাহর সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সেখানে বলা হয়েছে, তাআলিয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা তোমরা আসো, খুঁজ ওয়াক্তুল, এদেরকে ধরো এবং শেষ করো। সেদিনও খুব বেশি দূরে নাই, ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী বিজয় লাভ করবে। আপনারা কি এটা বিশ্বাস করেন? তাহলে সেই জন্য আগামী দিনে বাংলাদেশের কোরআনের রাজনীতির জন্য আজকে যে পরিবেশ হয়েছে, সেই পরিবেশকে সুন্দর করার জন্য আজকে জালেমদের বিচার করতে হবে এবং সংস্কার করে নির্বাচন করতে হবে। যদি সংস্কার আর বিচার না হয়, আগের মতো নির্বাচন হয়, এই নির্বাচন জনগণ গ্রহণ করবে না ইনশাআল্লাহ। পিআর সিস্টেমের যে কথা সবাই বলেছেন, আমরাও বলছি, জনগণও বলছে, আগামী দিনে আমাদের একটাই স্লোগান, সেটা হচ্ছে এই সকল মতবাদ দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ। জোরে করে বলতে পারবেন? সকাল থেকে তো টায়ার্ড হয়ে গেছেন, গলায় শক্তি আছে, দেখায় দেন। সব মতবাদ দেখা শেষ, আগামী ইসলামের বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাতে চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পদ্ধতিতে তিনি যেভাবে চালিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সীসাঢালা প্রাচীরের মতো, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনকে বিজয়ী করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ আমাদেরকে দাওয়াত দিয়ে, এবার আমার মনে হচ্ছে ইতিহাসের এই প্রথম আমাদেরকে এই এত বড় জায়গায় এই পরিবেশে তারা কথা বলতে দিয়েছেন। আগামী 19 তারিখে আবারও আপনারা সেই দৃশ্য দেখবেন ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আল্লাহ তাআলা আজকের এই সমাবেশের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আমি গাড়ি থেকে আসার পথে দেখেছি মৎস্য ভবন, শাহবাগ, হাইকোর্ট মোড় সমস্ত জায়গায় লোকে লোকারণ্য, এই মাঠের বাইরেও। কাজে মাঠে যারা আছেন, মাঠের মধ্যেই লোকে সীমাবদ্ধ, এটা না, চতুর্দিকে লোকে লোকারণ্য। এরকম একটি সফল মহাসমাবেশ আয়োজনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সারা দেশের নেতৃবৃন্দকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই ইসলামী আন্দোলনের পীর সাহেবকে এবং তার সাথে অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দকে, যারা আজকের ইসলামী আন্দোলনের এই সমাবেশে বাংলাদেশের প্রায় সকল মত পথের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এই মঞ্চে একত্রিত করেছেন। এবং আজকের এই সমাবেশ অত্যন্ত সময়োপযোগী এবং কার্যকর বিষয়ের উপরে ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে। আপনারা জানেন, বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, শাসনতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তনের যে রাজনৈতিক এবং জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আনুপাতিক হারে নির্বাচনের দাবিতে আজকে বোধহয় কয়েকটি দল ব্যতীত সব দলই কিন্তু এই মঞ্চে ইতিমধ্যে হাজির হয়ে এই সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে তাদের দলীয় সমর্থন ব্যক্ত করেছে। আমরা পরিষ্কারভাবেই সংস্কার কমিশনকে বলতে চাই, সমাবেশ শুধু একটা দলের দেখেছেন, সবেমাত্র শুরু হয়েছে। ইসলামী আন্দোলন আজকে করেছে, 19 তারিখ জামাত করবে, তারপরে গণ অধিকার পরিষদ করবে। রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলগুলো জনসমাবেশের মাধ্যমে এই সরকারকে তাদের সমর্থন দেখিয়ে দেবে। তাই আমরা বলতে চাই, কোন দু একটি দলের উপরে ভিত্তি করে দু একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না। আমি সংস্কার কমিশনে বলেছিলাম, দেশ স্বাধীনের পরে ডক্টর কামাল হোসেনরা বলেছিল, আমাদের নেতা শেখ মুজিব, আমরা তো তাকে দেখে সংবিধান নির্মাণ করেছিলাম, রচনা করেছিলাম, তাকে এম্পাওয়ার করার জন্য। আজকে সংস্কার কমিশনকে বারবার আমরা বলতে চাই, দু একটি দলকে প্রাধান্য দিয়ে বেশিরভাগ জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে
কোন সিদ্ধান্ত বাস্তবায়নের দুঃসাহস দেখাবেন না। আনুপাতিক হারে নির্বাচন হলে সমস্যাটা কি? কোনো সমস্যা নাই। প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের বেশি না থাকলে সমস্যা কি? আমরা অত্যন্ত যৌক্তিকভাবে এই কথাগুলো দফায় দফায় আলোচনায় তুলে ধরছি, কিন্তু এটা পরিষ্কার সংবিধান এই সংস্কার জাতীয় ঐক্যমত্য কমিশন কেন জানি দু একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। এই পিয়ার পদ্ধতি তাদের এজেন্ডায় বাদ দিয়ে তারা ঘুরাই দিল। পিয়ার থেকে উচ্চকক্ষ নিম্নকক্ষ চলে গেল। উচ্চকক্ষ নিম্নকক্ষ হবে নাকি সমগ্র নির্বাচন পিয়ারের ভিত্তিতে হবে, সেটি রাজনৈতিকভাবে আজ ঐক্যমতে পৌঁছাতে হবে। একই সাথে আমি আরো একটি কথা বলতে চাই, যে হাফিজ সাহেব সহ জামাতের নেতৃবৃন্দ তারাও বলছে, আমরাও বলছি, আজকে সারা বাংলাদেশের উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশনে স্থানীয় জনপ্রতিনিধি নাই। জনগণ চরম দুর্ভোগের শিকার হচ্ছে সেবা পেতে গিয়ে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে এবং 50 বছরের যে অভিজ্ঞতা, নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলো এমপিরা মিলে, মন্ত্রীরা মিলে কেন্দ্র দখল করে তাদের নেতাদেরকে পুলিশ প্রশাসনকে দিয়ে জেতায়। কাজী এই সরকারের আমলে যেমনিভাবে জাতীয় নির্বাচন হবে, একই সাথে অনতি বিলম্বে আমরা স্থানীয় নির্বাচন আয়োজনেরও দাবি জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের আমার সহযোদ্ধারা, আপনারা কেমন আছেন? আমার সামনে আজ এই ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যে লক্ষ ছাত্র জনতার উপস্থিতি, তারাই ছিল আমাদের জুলাই অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা। কে কি বলল সেটাতে আপনাদের আমাদের কিছু আসে যায় না। আমরা যতক্ষণ জুলাই অভ্যুত্থানের ওই স্পিরিটে নিজেদের বুকে ধারণ করে শহীদের যে আত্মত্যাগ, জুলাইয়ের যোদ্ধাদের যে রক্ত দেওয়া, সেগুলোকে আমরা যতক্ষণ ধারণ করে সামনের দিকে এগিয়ে চলবো, ততক্ষণ কারো প্রোপাগান্ডা আমাদের কিছু আসে যায় না। ততক্ষণ ওই বিদেশি এজেন্ডার চক্রান্তে আমাদের কিছু আসে যায় না। আমাদের মনে আছে ওই 3, 4, 5 আগস্টে আমাদের আমির সাহেব, সিনিয়র নায়েব আমির সাহেব কিভাবে মার্চ টু গণভবনের ঘোষণা দিয়েছিলেন। আমরা স্পষ্ট করে আপনাদেরকে একটা কথা বলি, এই 24 পরবর্তী বাংলাদেশে আমরা যারা অভ্যুত্থানের সহযোদ্ধা ছিলাম, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আগামীর বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট কোন নামে কোন ব্যক্তিকে সামনে রেখে, কোন দলকে সামনে রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না। এখন জনগণের সামনে আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমরা আমাদের কাজের মাধ্যমে প্রত্যেকটি ক্ষেত্রে যেন সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারি। আজকে যখন আমি আসছিলাম, রাস্তার আশেপাশের প্রত্যেকটি মোড়ে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোদ্ধারা ট্রাফিকিং এর কাজ করছে। এটাই হচ্ছে দৃষ্টান্ত যে আমরা কাজ করব, আমাদের রাজনৈতিক সমাবেশ করব, একই সাথে জনগণের যেন দুর্ভোগ না হয় সেটাও আমাদের মাথায় থাকবে। আমরা এর আগেও দেখেছি এই মাঠে প্রোগ্রাম হয়েছে, প্রোগ্রাম শেষ করে মাঠের প্রত্যেকটি ময়লাকে পরিষ্কার করা হয়েছে। এটাই হচ্ছে আগামীর বাংলাদেশের দৃষ্টান্ত যে আমাদের যারা সাময়িক যদি কোনো সমস্যা হয়, আমরা আবার ঐক্যবদ্ধভাবে সেই সমস্যার সমাধান করব। একটা জিনিস মনে রাখতে হবে, এই অভ্যুত্থানে আপনারা যখন ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো থেকে শুরু করে দেশের বিভিন্ন রণক্ষেত্রে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে পাঞ্জাবি পায়জামা টুপি দেখে টার্গেট কিলিং করা হয়েছে। আমার মাদ্রাসার অসংখ্য ভাই এই টার্গেট কিলিং এর শিকার হয়েছেন। আগামীর বাংলাদেশে কেউ যেন কাউকে ট্যাগিং করে টার্গেট কিলিং এর শিকার না করতে পারে, সে বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সংস্কার বিচারকে সামনে রেখে আমাদের এই লড়াই করছি। আপনারা পিয়ারের কথা বলেছেন, এই যে পিয়ার, আগামীর বাংলাদেশের সংসদে আমরা যদি আসলেই জনগণের প্রতিনিধিত্ব চাই, তাহলে আগামীতে এই পিয়ার নিয়ে আমাদের আরো জোর সোরে ভাবতে হবে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে অঙ্গীকার করি, বাংলাদেশের প্রশ্নে, জনগণের প্রশ্নে
আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে 24-এর মতো এনসিপি আবারও আগামীর বাংলাদেশে লড়াই করবে। আমাদের এই বাংলাদেশের 24-এর অভ্যুত্থানের স্পিরিটের প্রশ্নে, ওই খুনিদের বিচারের প্রশ্নে, রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকব ততদিন এই বাংলাদেশে আর কোনো হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে রাজপথের লড়াইয়ে অথবা বিজয়ে। ততদিন পর্যন্ত সত্যের সাথে থাকবেন, ন্যায়ের সাথে থাকবেন। যত বড় খুনি, যত বড় সাহসী, যত বড় নেতাই ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করুক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।